মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। টানা ষষ্ঠ রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী এবার সামরিক স্থাপনার পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্র এবং রেল স্টেশন সহ বিভিন্ন বেসামরিক অবকাঠামোয় আঘাত এনেছে। আর এই হামলায় অন্তত 2 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের এই টানা আক্রমণের জবাবে পাল্টা আঘাত হানছে ইরানও। মধ্যপ্রাচ্যে মোতায়েন করা বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরানি বাহিনী। এদিকে জাতির উদ্দেশ্যে ভাষণে ট্রাম্প দাবি করেছেন ইরানে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই একটি বড় জয় পেতে যাচ্ছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। টানা ষষ্ঠ রাতেও ইরান জুড়ে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলায় বন্দর আব্বাসের একটি বিমানবন্দর ও একটি রেল স্টেশন এবং হরমুজ প্রণালীর কাছে দক্ষিণ ইরানের 2টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একই ধরনের হামলার খবর পাওয়া গেছে বুশের থেকেও। এছাড়া খামির বন্দরের কাছে 2টি সেতুতে হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে এই হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা আরও কমিয়ে আনা। এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে ইরান যদি আলোচনায় ফিরে না আসে তবে তাদের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো হবে। এদিকে ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন ইরানের বিরুদ্ধে সংঘাতে যুক্তরাষ্ট্র সুবিধাজনক অবস্থানে রয়েছে। খুব শীঘ্রই সবাই এই প্রচেষ্টার সুফল দেখতে পাবেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরানও পাল্টা জবাবে প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে তারা বাহরাইনের একটি সামরিক ঘাঁটিতে থাকা মার্কিন যুদ্ধ বিমানে হামলা চালিয়েছে। অন্যদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে। ইরানের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে সবশেষ মার্কিন হামলায় বন্দর আব্বাস ও আশপাশের গ্রামের বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতি হয়। তবে কিছু এলাকায় এরই মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। মনিরুজ্জামান বাবু, ৭১। আগামী সপ্তাহে নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর স্থগিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় তথ্যটি নিশ্চিত করে। তারা জানিয়েছে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণ সভা স্থগিত হওয়ায় আপাতত যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না নেতানিয়াহু। তবে পরবর্তী সফরের নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য মতে শনিবার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তার। সেখানে মঙ্গলবার পর্যন্ত অবস্থান করে গ্রাহামের স্মরণ সভায় অংশ নেওয়ার পরিকল্পনা ছিল। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্ব। কানাডায় বর্তমানে সক্রিয় রয়েছে 857টি দাবানল, যার ঘন ধোঁয়া সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রের আকাশে ছেয়ে গেছে। স্পেনে ভয়াবহ দাবানল গ্রাস করছে হাজার হাজার হেক্টর বনভূমি। খালি করা হয়েছে একাধিক গ্রাম। অন্যদিকে চিলিতে শক্তিশালী ঝড় ও জলোচ্ছ্বাসে লাখো মানুষ বিদ্যুৎহীন, আর টেক্সাসে আকস্মিক বন্যায় 2 জনের মৃত্যু হয়েছে। অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান। আরো জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। বিশ্বজুড়ে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। উত্তর আমেরিকা থেকে ইউরোপের বিভিন্ন অঞ্চল দাবানল, ঝড় আর বন্যায় বিপর্যস্ত। কানাডায় বর্তমানে সক্রিয় রয়েছে 850-র বেশি দাবানল। দেশটির কর্তৃপক্ষ বলছে অধিকাংশ আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে। শুধু বৃহস্পতিবারই নতুন করে আরও 23টি দাবানলের সূত্রপাত হয়েছে। দাবানলের ঘন ধোঁয়া সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রের আকাশ ঢেকে ফেলেছে। মিশিগান, মিনেসোটা, গ্রেট লেকস অঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা। এদিকে ইউরোপের স্পেনেও দাবানলের ভয়াবহতা বাড়ছে। এরই মধ্যে 4500 হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন প্রায় 400 দমকল কর্মী ও জরুরি সেবা কর্মী। ঝুঁকির মুখে পড়ায় অন্তত 5টি গ্রাম খালি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন সড়ক। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের পাশাপাশি গাছ থাকায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। দক্ষিণ আমেরিকার চিলিতেও আঘাত হেনেছে শক্তিশালী আবহাওয়াজনিত ফ্রন্ট। প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় এলাকা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 5 লাখের বেশি মানুষ। পরিস্থিতির কারণে 9টি অঞ্চলে শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বহু পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় কয়েকজনের মৃত্যু হয়েছে। রাজ্য জুড়ে 2 শতাধিক উদ্ধার অভিযান পরিচালনা করছে উদ্ধারকারী দল। এখনও অর্ধশতাধিক কাউন্টিতে বন্যা সতর্কতা জারি রয়েছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। ফ্রান্সের প্যারিসে অবস্থিত ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক ফন্টেনব্লো বন, অথচ দাবানলের কারণে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই বন এখন হুমকির মুখে। কয়েকদিন ধরে চলা দাবানলে এরই মধ্যে পুড়ে গেছে ২,০০০ হেক্টরেরও বেশি বনভূমি। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এই ধরনের সংকটে পড়তে হচ্ছে বিশ্বকে। বিস্তারিত ওরিসুল ইসলামের রিপোর্টে। আগুনে পুড়ে কালো হয়ে গেছে সবুজ বন, ধোঁয়ায় ঢেকে আছে বিস্তীর্ণ এলাকা, কোথাও কোথাও জ্বলছে গাছের গুড়ি। এই অবস্থা ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত ফন্টেনব্লো বনের, যে বনটি ইউনেস্কো স্বীকৃত। ফন্টেনব্লো বন কয়েকদিন ধরে ভয়াবহ দাবানলের কবলে। রবিবার শুরু হওয়া এই দাবানলে পুড়ে গেছে ২,০০০ হেক্টরেরও বেশি বনভূমি, যা উত্তর ফ্রান্সে গত 2 দশকের সবচেয়ে বড় দাবানলের মধ্যে অন্যতম। দমকল বিভাগের তথ্য অনুযায়ী তীব্র তাপপ্রবাহ ও প্রবল বাতাসের কারণে খুব দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একযোগে কাজ করেন প্রায় ৮০০ দমকল কর্মী। আগুন নেভাতে মোতায়েন করা হয় 4টি বিমানও। তীব্র বাতাস ও অত্যাধিক তাপমাত্রার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি পাশের শহরের কাছে সৃষ্ট আরেকটি দাবানলও আমাদের মোকাবেলা করতে হয়েছে। সব মিলিয়ে এই 2টি দাবানলে বনভূমির একটি বড় অংশ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস বলছে, বনের ভেতরে এখনও অভিযান শেষ হয়নি। আগুন পুরোপুরি নিভেছে কিনা তা নিশ্চিত করতে প্রতিটি জায়গা খতিয়ে দেখা হচ্ছে। আগুনে ক্ষতিগ্রস্ত 23 কিলোমিটার জুড়ে বিস্তৃত এলাকার প্রতিটি অংশ ধরে পরীক্ষা করা হচ্ছে। আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও পুরোপুরি ঝুঁকিমুক্ত ঘোষণা করতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। এদিকে দাবানলের ঘটনায় অন্তত ৫৯ জনকে আটক করেছে ফরাসি কর্তৃপক্ষ। তাদের মধ্যে বেশিরভাগই পুরনো অপরাধী। এছাড়া একজন স্বেচ্ছাসেবী দমকল কর্মীও রয়েছেন। এসব অগ্নিকাণ্ডের পেছনে আসলেই নাশকতার কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহের তীব্রতা ও দীর্ঘস্থায়িত্ব বাড়ছে। ফলে ইউরোপের যেসব অঞ্চলে আগে বড় ধরনের দাবানল ছিল বিরল, সেসব এলাকাও এখন ক্রমেই বেশি ঝুঁকির মুখে পড়ছে। তাই এখনই সচেতন না হলে আগামীতে আরও ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে বিশ্বকে। অরিসুল ইসলাম, ৭১। ৫.৯ মাত্রা ভূমিকম্পে কেঁপে উঠেছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার সাউথ আইল্যান্ডের আনাও এলাকার কাছে এই ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে এর মাত্রা ৬.৩ বলা হলেও পরে তা সংশোধন করে ৫.৯ নির্ধারণ করা হয়। ভূমিকম্পের পর পশ্চিম উপকূলের কিছু এলাকায় সুনামি সতর্কতা জারি করে দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি। তবে কিছু সময় পর সতর্কতা তুলে নেওয়া হয়। উপকূলীয় প্লাবনের আশঙ্কা না থাকলেও মিলফোর্ড সাউন্ড থেকে পুইসেগুর পয়েন্ট পর্যন্ত এলাকায় অস্বাভাবিক সামুদ্রিক স্রোত এবং জলোচ্ছ্বাসের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে ভূমিকম্পের পর ৩.৩ থেকে 4.3 মাত্রার কয়েকটি আফটারশক অনুভূত হয়েছে। এখনো পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রয়াত কুখ্যাত নিপীড়ক জেফ্রি এপস্টাইনের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থার উচ্চ পর্যায়ের যোগাযোগ ছিল বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জনপ্রিয় পডকাস্টার জো রোগানের সাথে এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন, এপস্টাইনের যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ মহলের সাথে যেমন যোগাযোগ ছিল, তেমনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার উচ্চ পর্যায়ের সাথেও তার সম্পর্ক ছিল। তবে ওই যোগাযোগের ধরন সম্পর্কে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দেননি। ভ্যান্সের দাবি, ইসরায়েলে এপস্টাইনের বেশিরভাগ রাজনৈতিক যোগাযোগ ছিল বাম ঘেঁষা গোষ্ঠীর সাথে। সাক্ষাৎকারে তিনি আরও স্বীকার করেন, এপস্টাইন সংক্রান্ত নথি প্রকাশের বিষয়ে ট্রাম্প প্রশাসনের যোগাযোগ কৌশলে গুরুতর ভুল ছিল। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ভেদরভকে বরখাস্তের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী কিয়েভ সহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জনপ্রিয় প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ভেদরভকে বরখাস্ত করার পর রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা। এই সিদ্ধান্তে রাজনৈতিক বিশ্লেষক, সামরিক মহল ও সুশীল সমাজের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। ভেদরভ দাবি করেন,
সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের প্রস্তাব দেওয়ার পর থেকে তার সাথে মতবিরোধ শুরু হয়, তবে জেলেনস্কির উপদেষ্টা হওয়ার প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেছেন। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে মোহাম্মদিয়া জেলায় একটি এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 11 জন নিহত এবং আরও 19 জন আহত হয়েছেন। দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে আহতদের মধ্যে 10 জন বিভিন্ন মাত্রায় দগ্ধ হয়েছেন। উদ্ধারকারী দল এতিমখানা থেকে 5 জন প্রতিবন্ধীকে নিরাপদে সরিয়ে নিয়েছে। আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীদের অভিযান অব্যাহত রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়, বয়স কিংবা আগুন লাগার কারণ জানানো হয়নি। রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে চলমান তীব্র দাবদাহের মধ্যে দেশজুড়ে 913টি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এনেছে আলজেরিয়ার দমকল বাহিনী। কুয়েতে অবৈধ ও অনিরাপদ আবাসিক ভবনে অভিযান শুরু করেছে দেশটির সরকার। রাজধানীর জিলিব আল শুয়ুখ এলাকায় শুরু হওয়া এই অভিযানে অংশ নিয়েছে কুয়েত সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড সহ একাধিক সরকারি সংস্থা। অনিরাপদ ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পাশাপাশি বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ। এতে ভোগান্তিতে দেশটিতে থাকা প্রবাসীরা। কর্তৃপক্ষ জানিয়েছে অনিরাপদ, অবৈধ ভবন ও সরকারি জমি দখল, অতিরিক্ত ঘনবসতিপূর্ণ আবাসিক আইনের লঙ্ঘনকারী, পলাতক ব্যক্তি এবং লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ ও বৈশ্বিক নীতিমালা নিয়ে আলোচনায় অংশ নিতে চীনের সাংহাইয়ে পৌঁছেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল। 17 থেকে 20 জুলাই অনুষ্ঠিত হচ্ছে 2026 ওয়ার্ল্ড এআই কনফারেন্স এবং গ্লোবাল এআই গভর্নেন্স বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম সরকারি চীন সফরে এআই উন্নয়ন, প্রযুক্তির নিরাপদ ব্যবহার এবং বৈশ্বিক সহযোগিতা নিয়ে বিভিন্ন বিষয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এর আগে 2025 সালে কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন ও সুশাসনে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক সই করে চীন ও থাইল্যান্ড। এবারের সফর সেই অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বেছে বেছে কর্মী ছাঁটাইয়ের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটার বিরুদ্ধে মামলা করেছেন ডজন খানেক কর্মী। তাদের অভিযোগ, মাতৃত্বকালীন বা অসুস্থতাজনিত ছুটির আবেদন করার পরে মেটার এআই প্রযুক্তি তাদের ছাঁটাই তালিকায় অন্তর্ভুক্ত করেছে। সোমবার ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় জেলা ফেডারেল আদালতে এই মামলা করা হয়। এতে মেটার চলতি বছরের শুরুর দিকে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি উল্লেখ করা হয়েছে। মামলার বাদী কর্মীরা ছাঁটাইয়ের প্রক্রিয়াটি চূড়ান্ত করার আগেই তা বন্ধ করতে আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়েছেন। পাশাপাশি তারা চাকরি পুনর্বহাল, বকেয়া বেতন, ক্ষতিপূরণ ও অন্যান্য সুযোগ সুবিধা ফেরত দেওয়ার দাবি জানিয়েছিল। মেটার বিরুদ্ধে করা মামলায় বলা হয়েছে, প্রতিষ্ঠানটির এআই প্রযুক্তি কর্মীদের কাজের মূল্যায়ন ও উৎপাদনশীলতার উপর নজর রাখে, কিন্তু কোনো কর্মী যখন মাতৃত্বকালীন বা অসুস্থতাজনিত ছুটিতে থাকেন তখন সিস্টেমে এই তথ্যগুলো জমা হয় না। এছাড়া শারীরিকভাবে অক্ষম কর্মীদের ক্ষেত্রেও এই মূল্যায়নের মান কমে যায়। যুদ্ধ মানেই ধ্বংস, মৃত্যু আর অসংখ্য তিক্ত স্মৃতি, কিন্তু সেই যুদ্ধেরই কিছু নিদর্শন এখন হয়ে উঠছে শান্তি আর আশার প্রতীক। সিরিয়ার রাজধানী দামেস্কে একদল ঐতিহ্যবাহী তামার কারুশিল্পী পরিত্যক্ত আর্টিলারি শেল, বুলেট আর প্রজেক্টাইলকে রূপ দিচ্ছেন ফুলদানি, অলংকার আর নান্দনিক শিল্পকর্মে। হাতুড়ি শ্রেণীর সূক্ষ্ম কারুকাজে তারা শুধু ধাতব খোলসই বদলে দিচ্ছেন যুদ্ধকে দেখার দৃষ্টিভঙ্গিও। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। দামেস্কের ব্যস্ত পুরনো বাজার, শত বছরের ঐতিহ্য বহন করা তামার কারুশিল্পের দোকানগুলোতে চলছে টুংটাং হাতুড়ির শব্দ। আর সেখানেই এক কোণে পরিত্যক্ত আর্টিলারি শেলের খোসায় নিখুঁত কারুকাজে ব্যস্ত কারুশিল্পী আনাস আল মাসরি। যুদ্ধের ভয়ঙ্কর স্মৃতিবাহী এই ধাতব খোলস তার হাতে ধীরে ধীরে রূপ নিচ্ছে শিল্পকর্মে। শেলের গায়ে ফুটে উঠছে ফুল, লতাপাতা, পাখি, ঐতিহ্যবাহী আরবেক্স নকশা, এমনকি ধর্মীয় বাণীও। চকচকে তামার রঙে ঢাকা পড়ে যাচ্ছে যুদ্ধের ক্ষতচিহ্ন। কারুশিল্পীদের বিশ্বাস, ধ্বংসের স্মৃতিকেও সৌন্দর্যের ভাষায় তুলে ধরা সম্ভব। এই শেলগুলো একসময় মানুষের জীবন কেড়ে নিয়েছে। আমরা চেয়েছি এগুলোকে এমনভাবে বদলে দিতে যাতে মানুষ এগুলো দেখলে ভয় না পায়, বরং বুঝতে পারে যুদ্ধের চেয়েও শক্তিশালী হতে পারে শান্তির বার্তা।
আনাস বলেন প্রতিটি শেল তার কাছে কষ্টের একটি স্মৃতি, তাই সেই হতাশা আর বেদনার প্রতীককেই নতুন অর্থ দিতে চেয়েছেন তিনি। তার মতে শিল্প মানুষের অনুভূতি বদলে দিতে পারে। এগুলো দেখলেই বুকটা ভারী হয়ে যায়, তাই আমি চেয়েছি সেই কষ্টকে এমন একটি শিল্পকর্মে পরিণত করতে যাতে এগুলো মানুষ স্বাভাবিক দৃষ্টিতে দেখে। শুধু খোদাই নয়, বড় বড় প্রজেক্টাইল গলিয়ে তৈরি করা হচ্ছে ফুলদানি, ধাতব পাত্র, কাজল রাখার ছোট কৌটো এবং সাজসজ্জার নানা সামগ্রী। এরপর সেগুলোতেও করা হচ্ছে সূক্ষ্ম কারুকাজ। শেল গলিয়ে আমরা নতুন জিনিস বানাই, এরপর তাতে কোরআন, বাইবেলের বাণী, ফুল বা প্রাণীর নকশা খোদাই করি। এগুলো ভবিষ্যৎ প্রজন্মকে মনে করিয়ে দেবে আমরা কি ভয়াবহ সময় পার করেছি। বাসিল জীবনের বিভিন্ন সময়ে যুদ্ধ, সংঘাত আর সহিংসতা খুব কাছ থেকে দেখেছেন, তাই একটি বুলেট কিংবা শেল দেখলেই তার চোখের সামনে ভেসে ওঠে অতীতের ভয়াবহ সব স্মৃতি। একটা বুলেট দেখলেই মনে হয় জীবনের সব যুদ্ধের দৃশ্য আবার ফিরে এসেছে, কিন্তু যখন এটাতে কারুকাজ করি তখন মনে হয় এটা আর যুদ্ধের প্রতীক নয়, বরং সুন্দর একটি স্মৃতি। আমরা দুঃখ ভুলব না, তবে সেই কালো স্মৃতিকে একটু হলেও অন্য রং দিতে চাই। বহু বছরের সংঘাতে ক্ষতবিক্ষত সিরিয়ায় এই ছোট্ট উদ্যোগ হয়তো যুদ্ধের ক্ষত মুছে দিতে পারবে না, তবে ধ্বংসের অস্ত্রকে শান্তির প্রতীকে রূপ দেওয়ার এই প্রচেষ্টা মনে করিয়ে দেয় শিল্প কখনো কখনো ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক স্মৃতিকেও নতুন অর্থ দিতে পারে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০ আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।